বলো বলো। মোদি তোমার কালো আইন দূর হটাও, মোদি তোমার কালো আইন মানছি না, মোদি তোমার কালো আইন মানছি না, মোদি তোমার কালো আইন দূর হটাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভোগে আসো আসো ভাই, দাদার সমিতি লোক আপনি কিছু বলেন? কিসের জন্য আন্দোলন? ওয়াকফ বিল আসতে হবে পাস করার জন্য আমরা আন্দোলন করছি। যে মোদি যে ওয়াকফ বিল মানে ওয়াকফ সম্পদে আত্মসাৎ করার জন্য মোদি একটা বিল পাস করেছে, সেই বিলকে আমরা মানছি না। এই বিল যতক্ষণ পর্যন্ত মোদি বাতিল না করবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। কোথা থেকে কোথায় আন্দোলন? এটা নওদা থানার তিরমুনি থেকে এলেটনগর পর্যন্ত এবং সমস্ত গ্রামবাসীরা একসাথে আমরা আছি। 1000 লোকের আয়োজন, 30,000-এর কম বেশি 30,000-এর আমাদের আয়োজন। কটার দিকে বেরিয়েছেন? 3টে থেকে আমরা শুরু করেছি, আমাদের চলবে সন্ধ্যার আগে পর্যন্ত। এটা কি শেষ না কোনো মানে পরবর্তীতে এর থেকে আরও জোরালো আমাদের আন্দোলন শুরু হবে। গোটা ব্লক নিয়ে আমরা একটা আন্দোলন করব এবং সব দিকেই চলছে এই আন্দোলনটা। যতক্ষণ পর্যন্ত এই বিলটা বাতিল না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলছে, ইনশাল্লাহ চলেই যাবে। প্রয়োজনে আমরা জান দিয়েও এই বিলকে বাতিল করার চেষ্টা করব, জান দিতে হলে দিব, কিন্তু মোদির এই বিলকে বাতিল করতেই হবে। না করা পর্যন্ত আমরা শান্ত হব না। নাম আপনার? আমার নাম আহমদ আলী শেখ, স্থানীয় লোক। স্থানীয়। এই আন্দোলন হলো স্বয়ং প্রধান বিরুদ্ধে। আজ নরেন্দ্র মোদী আজ দেশের প্রধানমন্ত্রী হয়ে এসে জাতি বিদ্বেষে শুরু করেছে। এর আগে আমরা অনেক প্রধানমন্ত্রী দেখেছি তারা আজকে দেশের নামে লড়েছে, কিন্তু আজ আমার বাপদাদার ধর্ম, আজ আমার কাছে, আজ আমাদের সম্পত্তি আজকে সে চায় ভক্ষণ করতে। কিন্তু মুসলমান আজ 1400 বছর ধরে এই ভারতবর্ষকে আজকে নিজের মাতৃভূমিকে তারা আত্মীয়র মতো দেখে এসেছে। কিন্তু আজকে আমাদের এই মা মাটিকে আমাদের প্রয়োজন হলে আমরা জীবন দেব, আমাদের সম্পত্তি আমরা কোনটা হাতছাড়া করব না। আজ আমরা মুসলিম ভাই হয়ে শিখেছি, আজ আমাদেরকে শিখিয়ে দিয়েছে হিন্দু মুসলিম কোনদিন ভাই হতে পারে না। সেটা আমাদের আগে যে সমস্ত প্রধানমন্ত্রী ছিলেন তারা জানিয়ে গেছেন হিন্দু মুসলিম ভাই, কিন্তু আজকের প্রধানমন্ত্রী সে আমাদের হিন্দু মুসলিম ভাই শিক্ষা দিতে চায় না। তাই আজকে দেখে দিতে চাই ভারতবর্ষের জন্য আসসালামু আলাইকুম। আপনার নাম এবং কিসের জন্য এই আন্দোলন? এই নরেন্দ্র মোদীজি আমাদের ওয়াকফ বিল যেটা পেশ করেছে, পাস করেন, তার জন্য আমার এই প্রতিবাদ আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের ওয়াকফ বিলটা যতক্ষণ পর্যন্ত না করে আমাদের এই সমাবেশ চলছে এবং চলবে। বলেন। আমাদের এই সমাবেশ যে মোদীজি ওয়াকফ বিল যে পেশ করেছে, পাস করেছে, আন্দোলনে আমরা আন্দোলন নেমেছি। যতক্ষণ পর্যন্ত এই বিল যতক্ষণ পর্যন্ত রেজেক্ট না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং চালাবো। এটা 1000 লোকের আয়োজন। এটা প্রায় আমাদের 5,000 লোক, 7-8 লোকের আয়োজন। আগামীতে আরও বৃহত্তর আন্দোলন হবে। আজকে আমাদের কেদারকানপুর অঞ্চল হচ্ছে, আগামীতে ব্লক হবে, তারপর থানা হবে। ত্রিমোহিনী হাই মাদ্রাসার মাঠে এই যে ঐতিহাসিক জমায়েত, এই আন্দোলনে এলাকার আবাল বৃদ্ধ বনিতা, আমি দেখছি 6 থেকে 80 বছর বয়স পর্যন্ত পুরুষ, অন্য
অন্যদিকে মহিলা মাদ্রাসা থেকে কাতারে কাতারে আমাদের মায়েরা ও বোনেরা এই আন্দোলনে সামিল হয়েছে। এই আন্দোলন একত্রিত এবং সংঘবদ্ধ হয়ে পরিচালিত করার জন্য এই আন্দোলন আমরা অকাপিলের বিরুদ্ধে আন্দোলন করছি। আমাদের আন্দোলন চলতে থাকবে। মোদি তুমি দূর হটাও। আপনারা কজন বেরিয়েছেন? ক হাজার লোক? আমাদের 40,000 লোক বেরিয়ে পড়েছি আমরা। আমাদের লক্ষ্যর উপরে ভোট বেরিয়ে পড়েছে। ওয়াকফ বিলটা কি? অকাপিল আমাদের সম্পত্তি, আমরা আমাদের সম্পত্তি মোদিকে দেব না। আমাদের ফেরত চাই। কি নাম আপনার? বাড়ি? কটার দিকে এই আন্দোলন বেরিয়েছে? আমাদের চলতে থাকবে। আমাদের বিল, আমাদের আন্দোলন চলতে থাকবে অকাপিলের বিরুদ্ধে। ধৈর্য হারিয়ে ফেলি তাহলে কিন্তু হবে না। আমাদের চিন্তা করতে হবে যে আইন এরা আনতে চাইছে ওয়াকফ বিল, এরা কিছু নয়। হিন্দুদের আপনারা যেটা বলছেন ওরা আতস কাচের মধ্যে দেখাচ্ছে, ওরা আদৌ হিন্দুদের জন্যও কিছু করে না, ওরা ভোটের জন্য লড়াই করছে আর কিচ্ছু না। আপনি ওই সংগঠনের সভাপতি হিসেবে অশোক মুখার্জি একটা কথা বলি, ওরা খালি দেখাতে চাইছে আমরা হিন্দুদের প্রতি কত প্রিয়, আদৌ কিছু নয়। তারা চাইছে হিন্দুদের ভোটগুলো এক জায়গায় করব, মুসলিমরা দেখুক, আদৌ কিছু নয়। হিন্দু ভোট এক জায়গায় হবে না, যেভাবে চলছে সেভাবে চলবে, ওরা যেটা ভাবছে সেটা হবে না। আপনারা ধৈর্য ধরুন। আমাদের পুরো সংগঠন আমরা সঙ্গে আছি, ইমাম সংগঠন আমাদের সঙ্গে আছে পশ্চিমবঙ্গে এবং মুর্শিদাবাদ জেলায়। আপনারা জানেন আমাদের ইমাম সংগঠনের যিনি আছেন আপনার রাজ্য সম্পাদক, উনি আমাদের সঙ্গে সবসময় ভোট নিয়ে চলে এবং উনি যেভাবে আমাদের সঙ্গে সাহায্যভাবে এগিয়ে আসে সেটা ভাবতে পারবেন না। তাই আমি পশ্চিমবঙ্গ বা মুর্শিদাবাদ জেলার আপনাদের সঙ্গে আমরা আছি, শেষ দিন পর্যন্ত আছি এবং রক্ত দিতেও করেছি। আমি বন্দে মাতরম। এবার আপনাদের সামনে আমাদের এই সংগঠনের ব্লক সেক্রেটারি হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে অভিনন্দন জানিয়ে কয়েকটা কথা আমি বলবো। আজকে বক্তব্য দেওয়ার সময় নয়, বক্তা অনেকে আছেন, সকলেই আমরা বক্তা। আজকে আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে আমাদের র্যালি করা। রাস্তায় আমাদের র্যালিটা হচ্ছে মূল প্রোগ্রাম। তারপরে র্যালি আমরা করেছি, আজকে র্যালিতে আমরা যথেষ্ট সাকসেসফুল হয়েছি। আগামীতে আমাদেরকে লড়াই লড়ে যেতে হবে। আগামীতে যতক্ষণ আমরা ওয়াকফ বিল প্রত্যাহার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই করে যাব। যেটা বলুন, আন্দোলন তো বৃহৎ আকারের হচ্ছে। আগামী দিনের আমাদের যে আশা ইনশাআল্লাহ আল্লাহ পূরণ করবে। ওয়াকফ নিয়ে যে সম্পত্তি নিয়ে যে আইন তৈরি করেছে, এই আইন আমরা কালাকানুন মানছি না। আমরা এই আইনের পক্ষপাতী না, এই আইনকে বাতিল করতে চাই, পুড়িয়ে দিতে চাই। আগামী দিন আমাদের মুসলমানের অধিকার নিয়ে বাঁচতে চাই, ব্যাস এইটুকু। মোদী সরকার যে আইন করেছে এই আইনকে আমরা কখনোই মানছি না। আমরা মুসলমান যারা আছি, মুসলিম সমাজের লোক আছি এবং আরও অন্য সমাজের লোক আছে আমাদের সঙ্গে আছে। যতদিন না আইন মানবে, এই আইন তুলে না নেবে, ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনার নাম? আল্লাহু আকবার। আপনার নাম? আব্দুর রহিম মন্ডল। বাড়ি ত্রিমোহিনী। ক হাজার লোকের আয়োজন? এখানে 50,000, ম্যাক্সিমাম 50,000 তো হবেই। 50,000 লোকের আয়োজন করা হয়েছে। শুধু কি এই পদযাত্রা না আর কোনো মিটিং আছে? না, আমাদের খুব সামান্য পদযাত্রাই চলছে, সামান্য একটু মিটিং আছে। এই মিটিং করে আমরা আজকের দিন এটি টানবো। আগামী দিন আরও ইনশাল্লাহ চেষ্টা করবো বৃহৎ আকারের করার। আমরা এই আইন যতদিন না ও বাতিল করবে ততদিন আমরা আন্দোলনের মধ্যেই থাকবো। এই আন্দোলনটা কটা গ্রামের মধ্যে এখন আজকে এই আন্দোলনটা? আজকে আমরা মোটামুটি 12টা গ্রামের মধ্যে লোক এসেছি। গ্রামের মানে
এই গ্রামের 12টা সমাজ বা আরও বৃহত্তর বাইরেকার লোক আছে কিছু, সমস্ত মিলে অনেক আয়োজন, সুন্দর একটা সুন্দর শৃঙ্খলাভাবে আমরা ভ্রাতৃত্ব বজায় রেখে আমরা এই পদসভা করছি। আমরা পদসভাতে আমাদের খুবই নিজেদের মধ্যে আনন্দিত হচ্ছে যে আমরা এক সমাজে একসঙ্গে থাকতে পারছি। এইটুকু। এটা প্রশাসন সঙ্গে আছে তো? হ্যাঁ, প্রশাসন আমাদের সঙ্গে আছে, কোনো অসুবিধা নেই। মেয়ে হয়েও এই সংগঠনের মধ্যে এত মানুষের মধ্যে যে বক্তব্য রাখবে, এর জন্য আমি আয়েশা খাতুনকে আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। উপস্থিত সকল গণ্যমান্য এবং উলামায়ে কেরামগণের প্রতি সালাম এবং উপস্থিত পুরুষ এবং মহিলা সংগ্রামী সাথীদের প্রতিও আন্তরিক শুভেচ্ছা। আমরা জানি নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের মহামান্য প্রধানমন্ত্রী, কিন্তু তার কি হয়েছে যে ভারতবর্ষ থেকে একটা সংখ্যালঘু সম্প্রদায়কে বারবার নির্যাতন আর জুলুমের মুখোমুখি করে মুসলিম সম্প্রদায়কে দেশছাড়া করতে চাইছে। আমরা এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত পুরুষ এবং মহিলারা একসঙ্গে মিলে একত্রিত আন্দোলন করে এই নরেন্দ্র মোদীকে আমরা সিংহাসন থেকে বরখাস্ত করতে চাই। আরো জানাতে চাইছি, তিনি এই দেশের সংবিধানকে পুরো আঙুল দেখিয়ে বারবার নারী, পুরুষ, তথাকথিত সংখ্যালঘু বাহিনীর পরে নির্যাতন একের পর এক স্টিমগুলা চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলনে আমরা মহিলারা কিছুতেই পিছিয়ে থাকতে চাই না। আমরা চাই সবার আগে আগে সামনের সারিতে দাঁড়িয়ে প্রীতিলতা ওয়েদার, বীরাঙ্গনা মাতঙ্গিনী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সংগ্রাম করে এবং আমাদের বাপ, দাদা, ছেলে, স্বামী সকলকে আন্দোলনের মুখোমুখি ভারতবর্ষের সকল জনগণকে, হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসাথে থাকতে চাই। আজকে এই হিংসা রাজনীতির বিরুদ্ধে আমরা নরেন্দ্র মোদীর বিপক্ষে এই যে সংগ্রামী লড়াই চালিয়ে যাচ্ছি, যতদিন না ভারতবর্ষের বুকে সত্যিকারের শান্তি নেমে আসবে ততদিন আমরা মহিলারা এই আন্দোলন থেকে এক পাও পিছু হাঁটবো না। বন্ধুগণ, আমি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে সকল মুসলিম, হিন্দু তথাকথিত ভারতবর্ষের নাগরিককে একটা কথাই জানাতে চাই যে ভারত স্বরাজ আমার জন্মগত অধিকার। এই অধিকার কেড়ে নিলে আমরা কারোর বিপক্ষে কথা বলবো না, সে যেই হোক না কেন তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আরো একটা কথা বলতে চাই, আমার মুসলিম দরদি ভাইদেরকে আমরা শান্তি বজায় রেখে আন্দোলন করব। আমরা দোকান ভাঙচুর করবো না। কোন হিন্দু আমাদের দুশ্মন নয়, কোন মুসলিম আমাদের শত্রু নয়, কোন শিখ আমাদের শত্রু নয়। আমাদের শত্রু অমিত শাহ, যোগী আর মোদী। এদেরকে অবিলম্বে গ্রেফতারি না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর। ওয়াকফের কালা কানুন মানছি না, মানবো না। কালা কানুন বাতিল করো। নারায়ে তাকবীর। এবার আপনাদের সামনে অনেক গ্রন্থের লেখক, শিক্ষারত্ন, পুরস্কার প্রাপ্ত শিক্ষক এবং ইমাম মুয়াজ্জিনের মুর্শিদাবাদ জেলার চেয়ারম্যান জনাব হযরত মাওলানা মাইনুল ইসলাম সাহেব, তিনি আপনাদের সামনে ইনার কথা তুলে ধরবেন, মূল্যবান কথা। ইনি শেষ বক্তা। ইনার কথা বলে আমাদের সভা শেষের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি মহাশয়,
আজকের এই অনুষ্ঠানের ইমাম মুয়াজ্জিন অর্গানাইজেশনের মাননীয় সভাপতি হলিউল্লাহ বিশ্বাস মহাশয়, এখানে উপস্থিত আমাদের কালু ভাই আছেন, মৌলানা হাবিব সাহেব আছেন, আমার পাশে দাঁড়িয়ে মুফতি সাহেব আছেন, আরো ওলামা সমাজ আছেন, আমার খুব স্নেহভাজন এবং প্রীতির এক বন্ধনে আবদ্ধ এক মানুষ আব্দুল হালিম সাহেব, সম্মানীয় লেকচারার আমতলা কলেজ, আপনারা যারা আমার গুরুজন, বয়স জ্যেষ্ঠ বয়স কনিষ্ঠ, আপামর জনসাধারণ, মাইকের আওয়াজ যারা শুনছেন, বাড়িতে বসে ঠেকে বা এই মাহফিলে প্রত্যেককে শ্রেণীগতভাবে বিনম্র শ্রদ্ধা এবং স্নেহ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব। বন্ধুরা আমার, আজকের ভারতবর্ষ আজ থেকে 20 বছর আগেকার ভারতবর্ষ, আজকের ভারতবর্ষ আজকের থেকে 50 বছর আগেকার ভারতবর্ষ থেকে আলাদা। আমাদের আজকে এখানে অ্যামেন্ডমেন্ট বিল যেটা ছিল পাস হয়ে গেল, এই বিল নিয়ে আজকের এই সভা। এখানে শুধু আমরা সভা করছি ব্যাপারটা এমন নয়। হরিয়ারপাড়াতে একটা মিছিল ক্রস করতে স্কুল থেকে বেরিয়ে আমার প্রায় 15 মিনিট সময় লাগলো। তারা বলছিলেন এখানে বলার জন্য আসুন। আমি বললাম কালু ভাইকে কথা দিয়েছে এখানে বলার জন্য যেতে হবে, আপনাদের দুটো কথা বলা, দুটো কথা শোনা। আমরা জেলা রাজ্যব্যাপী যেটুকু পারছি চেষ্টা করছি, আমাদের জমিয়ত উলামায়ে হিন্দ চেষ্টা করছে। 14 তারিখ আপনারা আসুন, 14খানা সংগঠন নিয়ে আমাদের টেক্সটাইল মোড়ে একটি এই সভা আছে। আগামী 12 তারিখ আমরা একটা সভা ডেকেছিলাম টেক্সটাইল মোড়ে। গতকালকে ডিএম সাহেবের চেম্বারে ছিলাম প্রায় 10-15 মিনিট। তিনি বললেন একটু দেরি করুন, ওদিন একটি পুজো রয়েছে, আমরা ডেটটা পিছিয়ে দিয়েছি। আমি প্রথমতই শ্রদ্ধা আপনাদের জানিয়েছি, শ্রদ্ধা জানাই যারা মিডিয়ার বন্ধুরা আছেন তাদেরকে, শ্রদ্ধা জানাই যারা পুলিশ প্রশাসনের বন্ধু আছেন তাদেরকে, শ্রদ্ধা জানাই যারা বাইরেকার মানুষ আছেন তাদেরকে। শ্রদ্ধাটা এই কারণে জানাই, সবাই আমার ভাই, মহিলার আমাদের বোন, আমরা 51 পরিবার, ভারতবর্ষের সন্তান পরিবারের একটি সদস্য। আজকে যারা মিডিয়ার বন্ধুরা খবরগুলো পৌঁছিয়ে দেবেন, আজকে যারা আন্দোলন করছে, কেন আন্দোলন করছে, এতদিন আন্দোলন করেনি কেন? আর একটা আমার বোন বলে গেলেন, খুব ভালো লাগলো কথাটা। পুলিশে যারা আছে তারা আমার বাড়ির সন্তান, আমার ভাই। মিডিয়ায় যারা আছেন তারা আমাদের ভাই, যারা হিন্দু তারা আমাদের ভাই, যারা মুসলিম তারা আমাদের ভাই। স্বামী বিবেকানন্দের কথাই যদি যাই তাহলে ডোম, মুরচি, মেথর, হরিজন যারা আছে তারা আমার রক্ত, আমার ভাই। সুতরাং ভারতবর্ষের চেতনাশীল নাগরিক হিসাবে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে। অন্তত যারা অসাম্প্রদায়িকতার বীজ বপন করেছে, যারা তাদের সমর্থন করেন না, অন্তত তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাই। ভারতবর্ষের মাটিতে যে ভালোবাসা সম্প্রীতি দাঁড়িয়ে আছে, তাকে যারা সম্মান করে তাদেরকে আমরা শ্রদ্ধা সম্মান করি। তাদেরকে এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে যারা রক্ত দিয়েছে, ঢেলে ভারতবর্ষের মাটিকে লাল করেছিল, তাদেরকে আজকে তাদের সন্তান হিসেবে আমরা দ্বিখণ্ডিত ভারতবর্ষের চিত্র দেখতে চাই না, হিন্দু মুসলিমের বিভাজন দেখতে চাই না। আপনারা দেখতে চান কি? হাত তুলেন। দেখতে আপনারা চান? তুলুন যারা আছেন হাত আমার সাথে সবাই। এক বাক্যে ত্রিমোহনীর মাঠের প্রত্যেকটি নাগরিক আমরা ভারতবর্ষের দ্বিজাতি তত্ত্বের বীজ দেখতে চাই না, ভারতবর্ষের হিন্দু মুসলিমের বিভাজন আমরা দেখতে চাই না। আজকে আমাদের দেশের ওয়াকফ বোর্ড অ্যামেন্ডমেন্ট বিল প্রথমেই 24 সাল পার করে 25 সালে পাস হয়েছে এমনটা নয়। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে একবার 12 সালে, একবার পাস হয়েছে 24 সালে, একবার পাস হয়েছে 22 সালে, একবার পাস হয়েছে 14 সালে। 1995 সালে সংগঠিত আইন হয়েছিল। তারা ইংরেজ গভর্নমেন্ট আমাদের এই ওয়াকফ বিল নিয়ে তারা বিভিন্ন ধরনের আইন কানুন তৈরি করে দিয়েছিল। ভারতবর্ষের ওয়াকফের ইতিহাসে আমরা এরকম কোন আন্দোলন দেখিনি। কেউ পড়েছেন বলতে পারবেন? আপনারা বলতে পারবেন না ওয়াকফ নিয়ে যারা পড়াশোনা করেছেন বা করছেন এরকম আন্দোলন হয়নি। আজকে আন্দোলন হচ্ছে। আজকে আন্দোলন কেন হচ্ছে, কোন কারণে হচ্ছে সেটা জানা জরুরি, একান্তভাবে জরুরি। দুর্ভাগ্য হলেও সত্য এটাই, আমার জাতি মুসলমান যাদের ওয়াকফের আইনটা ফরজের আকারে জানার কথা ছিল, যাদের ওয়াকফের আইনটা ধর্মীয় বিধানের মতো করে জানার দরকার ছিল, তারা ওয়াকফটাকে জানে না। চাকরি করা আমার মুসলমান ভাই সেও ভালো করে জানে না। এমএ পাস বিএ পাস ছেলে সে ওয়াকফ কাকে বলে জানে না। ওয়াকফের প্রপার্টি সম্পত্তি আইন যখন আমরা তুলে ধরছি, তারা বলছে হাই এতদিন আমরা জানিনি কেন। আমার একটা কথা মনে পড়লো, ভগিনী নিবেদিতা লিখতে গিয়ে একটা জায়গায় বলেছিলেন
ভারতবর্ষের ইতিহাসটাকে মুসলমান জাতি যদি ধর্মগ্রন্থ মুখস্থ করে না পড়ে, ধর্মগ্রন্থের মতো করে যদি ইতিহাসটাকে না জানে, আগামী দিনে ভারতের মুসলমানরা তাদের অধিকার সম্বন্ধে তাদের অধিকার বুঝে নিতে পারবে না, জেনে নিতে পারবে না। আমার মনে হয় সেই দিনটা আজ, আমার মনে হয় সেই দিনটা আজ। আপনারা জানেন, একটু আগে বলছিল, আমার এবার একটা বই বেরিয়েছে, হিন্দু মুসলিম দুই জাতি এক জাতীয়তাবাদ, 450 পাতার বই। আমি 250 বই থেকে রেফারেন্স দিয়ে দেখাতে চেয়েছি যে ভারতবর্ষের হিন্দু এবং মুসলিম তারা এক, তারা অদ্বিতীয় নয়। ভারতের সম্প্রীতি সাম্প্রদায়িকতার একটা পতাকার তলে সবাই অবস্থান করে। আমরা ভারতবর্ষে গরুর নামে মানুষ হত্যা করছে এই গেরুয়া বাহিনীর সরকার, ভারতবর্ষে মব লিঞ্চিং এর নামে হত্যা করছে এই গেরুয়া সরকার, ভারতবর্ষের বুকে দেখা যাচ্ছে এই এনআরসির নামে মানুষ হত্যা করছে এই গেরুয়াবাদী সরকার। ভারতবর্ষের আজবের থেকে ক্ষমতা এসেছিল বাবরি মসজিদ ধ্বংসের পর থেকে অদ্যাবধি ভারতবর্ষের মাইনরিটি কমিউনিটির বিশেষভাবে মুসলমান সম্প্রদায়িকেরা সবসময় দ্বিধাবিভক্ত করে রেখেছে, সন্ত্রাস্ত করে রেখেছে, সবসময় বুকে বুলডোজার চালানোর একটি প্রক্রিয়া সামনে রেখেছে। ভেরি রিসেন্ট আপনারা জানেন, হরিয়ানাতে একটি আইন করা হয়েছিল, ভেরি রিসেন্ট, ঈদের ছুটিকে বাতিল করে দেওয়া হবে। পরবর্তীকালে কথা উঠলো তখন রেস্ট্রিক্টেড শব্দটি ইংরেজিতে ব্যবহার হয়েছে। ঈদ হচ্ছে আমাদের ভারতবর্ষের মুসলমানদের প্রধানতম উল্লেখযোগ্য একটি পরব, সেটাকে কেন্দ্র করে তারা রেস্ট্রিক্টেড ঈদের ছুটি হলিডে দিয়েছে। এবার উত্তরপ্রদেশ গভর্নমেন্ট রিসেন্টকাল আইন তৈরি করেছে, তারা সেখানে বলছে তাদের বাড়ির ছাদে তারা নামাজ পড়তে পারবে না, বাড়ির ছাদে নামাজ পড়তে তাদের দেওয়া হবে না। আরো কতগুলো আইন দেখছেন, যারা আন্দোলনে এগিয়ে আসছে তাদের বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, যাদেরকে বিভিন্নভাবে দমন করা হচ্ছে, জেলের ঘানি টানানো হচ্ছে। এই গভর্নমেন্ট আবার ঘুরিয়ে বলছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আমাদের আনার উদ্দেশ্য মুসলমান সমাজের উন্নয়ন ঘটাবো। যারা মুসলমানদের বাড়ি ভাঙে, যারা মুসলমানদের ভাগ করে, যারা মুসলমানদের নামাজ পড়তে দেয় না, যারা মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দেয়। আপনারা জানেন এই আসাম বাড়ির কাছে, এখানে আমাদের বিধানসভার অধিবেশন যখন চলতো 2 ঘন্টা ছুটি থাকতো, সেখানে আইন করে 2 ঘন্টার ছুটিকে তুলে দেওয়া হলো। কালকে হয়তো দিল্লির পার্লামেন্টে জুমার দিনে যে ছুটি হয় সেটাকে তুলে দেওয়া হবে। তাহলে যে সরকার আমাদের বুকে প্রতিনিয়ত বুলডোজার চালায়, তারা যদি এই বিলকে তারা পাশ করে, তারা আমাদের উন্নয়ন ঘটাবে? বলুন, তারা উন্নয়ন ঘটাবে? শয়তানের মুখে কখনো রাম নাম যেমন মানাই না, বিড়ালের মাছ পাহারা দেওয়া যেমন মানাই না, তেমন এদের কাছে মুসলমান উন্নয়ন করার ব্যাপারটাও মানাই না, মানাই না, মানাই না। ভারতবর্ষের পরিসংখ্যান অনুযায়ী ভারতের মুসলমান যদি 30 কোটি হয়, বা যদি 37 কোটি হয়, বা যদি 40 কোটি হয়, বা যদি 20 কোটি হয়, তাহলে বর্তমান পার্লামেন্টে মুসলমানদের একজন মন্ত্রী আছে? মুসলমানদের মন্ত্রী একজন পার্লামেন্টে আছে? জোরে বলেন। পার্লামেন্টে কোনো মন্ত্রী নাই, মুসলমানদের পার্লামেন্টে কোনো মেম্বার নাই, মুসলমানদের একজন এমপি নাই, যে গভর্নমেন্টের আন্ডারে মুসলমানদের এমপি নাই, মুসলমানদের মন্ত্রী নাই, মুসলমানদের এমএলএ নাই, তারা সেই মুসলমানের ওয়াকফের বিল কিভাবে পাস করতে পারে? এখতিয়ার তাদেরকে কে দিয়েছে? কৈফিয়ত চাইতে হবে আগে। এখতিয়ার কারা দিল তাদেরকে? ভারতবর্ষের 37 কোটি মুসলমানের একটি কথা বলার অধিকার ছিল না, তাদের মতামত দেওয়ার ছিল না। আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি, আমাদের বাবার সম্পত্তি, আমাদের দাদার সম্পত্তি, আমাদের নামে দাগ আছে, আমাদের নামে খতিয়ান নম্বর আছে, আমাদের বোর্ড আছে, আমাদের আইন আছে, আমাদের সংশোধনী বিলের সমস্ত পেপারপত্র আমাদের কাছে রয়েছে। তারপরে যখন অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসা হয়, মুসলমানদের একটি কথা জিজ্ঞাসা করা হবে না আমরা এটা মানবো? আমরা এটা মানতে পারি না। কারণ হলো টোটাল মুসলমান জাতির বুকে পা তুলে দিয়ে তারা বিল পাস করেছে তাদের স্বার্থে। কেন বিল পাস করা হয়েছে? যেটা 40-এর অনুচ্ছেদ, 40-এর অনুচ্ছেদটা ভালো করে দেখলে একটা জিনিস দেখবেন, এর প্রত্যেকটি পাতায় পাতায় বিষ ভরে দেওয়া হয়েছে, এর প্রত্যেকটি পাতায় পাতায় বিষ ভরে দেওয়া হয়েছে। 40-এর অনুচ্ছেদে বলা হয়েছে মুসলমানদের ওয়াকফ প্রপার্টি মুসলমানদেরকে প্রমাণ করতে হবে। দিল্লির জামা মসজিদ ওয়াকফ প্রপার্টি, কিন্তু তৎকালীন যুগের দলিল আজ আমাদের কাছে নেই। ধর্মতলার টিপু সুলতান মসজিদ ওয়াকফ প্রপার্টি, তৎকালীন সময়ের দলিল আমাদের কাছে নেই। টালিগঞ্জের মোড়ে আর একটি টিপু সুলতান মসজিদ আছে, টিপুদের বংশধরদের দেওয়া, তার দলিল আমাদের কাছে এখন নেই। নিজামুদ্দিন আউলিয়া যেখানে তাবলীগ জামাতের মূল মারকাজ, তার দলিল আমাদের কাছে নেই। হায়দ্রাবাদের নিজামদের সম্পত্তি, তার দলিল আমাদের
এখন নেই। আমাদের কাটরা মসজিদের আন্ডারে 2,500 একর সম্পত্তি রয়েছে, তার সরাসরি দলিল আমাদের কাছে নেই। যেগুলো দলিল নেই সেগুলোকে তারা 40-এর অনুচ্ছেদের কবলে ফেলে সবগুলোকে দখল করবে তার প্ল্যান নিয়েছে। সবগুলোকে দখল করার প্ল্যান নিয়েছে। আপনাদের বিনম্র অনুরোধ করতে চাই, অন্তত মুসলিম ঘরের কন্যা, বউ, বিটি, বাবা, মা যারা আছেন অন্তত ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের কপিটা নিয়ে অন্তত আপনারা পড়ুন, বাড়ির মানুষগুলোকে পড়ান। ভারতবর্ষের সম্পত্তির পরিমাণ আপনারা জানেন, তবু বলতে চাইছি, দিল্লিতে প্রথম সুপ্রিম কোর্টে যে কেসটি হয়েছিল, আমাদের মুর্শিদাবাদের এক সন্তান ব্যারিস্টার মুতাহার হোসেন সাহেব তার উকিল ছিলেন, তিনি যে বিলটা আমাদের সামনে এনেছিলেন তার পার্লামেন্টারি নকশাটাই বলা হয়েছে ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তির পরিমাণ হচ্ছে 8,70,000 একর, যা দলিল দালাইল আমাদের কাছে আছে। কত বললাম? 8,70,000 একর দলিল দালাইল আছে। 40,000 একর সম্পত্তি যেটা বলা হয়েছে একটা রিপোর্টে, আর একটা রিপোর্টে 38,000 আব্দুল হালিম সাহেব বলছেন, আর একটা রিপোর্টে বলা হয়েছে 10,000 একর। আমি কমটাকে ধরে 8,70,000 একর সম্পত্তি যদি ধরি, নাজমা হেপতুল্লাহ বিজেপির মাইনরিটি মিনিস্টার যখন হয়েছিল তখন মাইনরিটি কংগ্রেস থেকে ইন্ডিয়া গভর্নমেন্ট একটি আমাদের সামনে বিল উপস্থাপন করে একটি রিপোর্ট উপস্থাপন করেছিল। সেই রিপোর্টে লেখা রয়েছে, নাজমা হেপতুল্লাহ বলেছেন যে ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি যা রয়েছে সেই সম্পত্তির বর্তমান বাণিজ্যিক মূল্য হচ্ছে 1,12,000 কোটি টাকা। পরে অনেক রিপোর্টে বলা হয়েছে 2,00,000 কোটি টাকা, অনেক রিপোর্টে আরো বেশি বলা হয়েছে। আর নাজমা হেপতুল্লাহর একটা কথা বলেছিলেন যে এই সম্পত্তিগুলোকে যদি বাজারজাত করা হয় তাহলে দেখা যাচ্ছে যে 20,000 কোটি টাকা এক বছর ইনকাম হতে পারে। ভারতবর্ষের মাইনরিটি কমিউনিটির মুসলমানদের জন্য এই টাকাটা যদি ব্যবহার করা হয় তাহলে গভর্নমেন্ট থেকে শিক্ষা খাতে, তাদের স্বাস্থ্য খাতে, তাদের আরো প্রয়োজনীয় খাতে গভর্নমেন্টকে 1 টাকাও দিতে হবে না। এত সম্পত্তি আমাদের বাপদাদারা আমাদের দিয়ে গেছে। সেই সম্পত্তিকে তারা অধিগ্রহণ করতে চায়, আমাদেরকে তারা বঞ্চিত করে দিয়ে সবটা হড়পাতে চায়। কারণটা কি আপনারা জানেন? গত বছর আমাদের সতীমার গলিতে বহরমপুরে একটা ওয়াকফ সম্পত্তিতে এখানকার যারা এখন ক্ষমতায় রয়েছেন তারা একটি বিল্ডিং নির্মাণ করার চেষ্টা করছিলেন। আমরা সেটা নিয়ে প্রতিবাদ জানাই। আর ডক্টর হাসনাত সাহেবরা হাইকোর্ট করেন, ডিএম সাহেবের কাছে একটা অর্ডার নিয়ে এসে দেওয়া হয়। ডিএম সাহেব খুব ভালো মানুষ, বর্তমানে রাজর্ষি মিত্র, আমাদের সাথে অত্যন্ত গাঢ় সম্পর্ক, তিনি বিভিন্ন এই কাজের ক্ষেত্রে তিনি সেটাকে বন্ধ করে দিয়েছেন। আমরা আপনারা জানেন তথ্য প্রযুক্তি দপ্তরের ইন্ডিয়া গভর্নমেন্ট একটি বিরাট বড় ওয়াকফ সম্পত্তিতে বিরাট বড় বিল্ডিং খাড়া করছিল, সেই বিল্ডিং তাদের এখন নির্মাণ অবস্থায় আছে। বিভিন্ন মিডিয়াতে দেখছি এন্টেলিয়া যে বাড়ি মুকেশ আম্বানির, সেই বাড়িও নাকি শুনছি আমাদের ওয়াকফ পার্টির উপরে। এর আগে সেখানে একটি এতিমখানা ছিল, বিভিন্ন হাত বদল হয়ে সেসব জায়গায় গেছে। আমাদের ওয়াকফ সম্পত্তি জবরদখল হওয়ার পরে বর্তমানে আমরা আমরা বর্তমানে পরিষেবা পাই সেটা হচ্ছে আমার পশ্চিমবঙ্গে বর্তমানে প্রায় 58,000 ইমাম ভাই ভাতা পান। আমি যে ইমাম সংগঠনের জেলা রাজ্যে চেয়ারম্যান হিসাবে কাজ করি, সেই আমার ইমাম ভাইদের হিসাব রাখে ওয়াকফ বোর্ড। আমার প্রত্যেকটি জেলায় বর্তমানে একটা করে ওয়াকফের হোস্টেল আছে, আমার সন্তানরা সেখানে গিয়ে লেখাপড়া থাকার সুযোগ পায়। কলকাতায় 4-5খানা ওয়াকফের হোস্টেল রয়েছে। মুসলমানদের কলকাতায় গেলে অনেক ছেলেমেয়ের বাড়ি ভাড়া দেওয়া হয় না মুসলিম নামে, যারা শিক্ষিত কেন সবাই জানে। হিন্দুদের নাম করে তাদের বাড়ি ভাড়া নিয়ে থাকতে হয়। এই সমস্ত ওয়াকফের হোস্টেল আমাদের ছেলে মেয়েগুলো থাকে। হাজী মোহাম্মদ মহসিন ফান্ডের যে টাকা, সেই টাকা দিয়ে বিদেশে ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার পড়তে যাওয়া হয়। আমরা যখন পড়াশোনা করেছি তখন আমি এই ওয়াকফের ভাতা স্টাইপেন্ড আমি পেয়েছি কয়েকবার, ভালো ছাত্ররা পেয়ে থাকে। বন্ধুরা, আমাদের এই পরিষেবাগুলো ওয়াকফ বোর্ড দিচ্ছে। সেন্ট্রালি ভারতবর্ষের রিপোর্ট অনুযায়ী এখন প্রায় 200 কোটি টাকা ইনকাম। ওয়াকফের আমরা যেটা পাই সেটা আমাদের জাতির কল্যাণে আজও ব্যবহার করা হয়। আজকে নিজামুদ্দিন আগেই বললাম, ওয়াকফ প্রপার্টির উপর অবস্থিত মাদ্রাসা, মসজিদ, খানকা আমরা জানি ওয়াকফ প্রপার্টির উপর লক্ষ লক্ষ অবস্থিত। তাবাদ্দি কি আছে? তাবাদ্দি হোস্টেল আছে, তাবাদ্দি হসপিটাল আছে। হসপিটালে হিন্দু মুসলিম সবাই পরিষেবা পায়। ওয়াকফের কলেজ রয়েছে, মিল্লি কলেজ, সেখানে হিন্দু মুসলিম সবাই পরিষেবা পায়। ওয়াকফের স্কুল আছে, সেখানে হিন্দু মুসলিম সবাই পরিষেবা পায়। আজকের বিজেপি গভর্নমেন্ট, আজকের সরকার যদি এই ওয়াকফ প্রপার্টির আইনটাকে বাস্তবায়ন করতে পারে তাহলে এগুলো তিল করে নয়, প্রায় এক ধাক্কাতে আমাদের হাত থেকে সবগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে।
বর্তমানে ওয়াকফ বোর্ডের কোনো সম্পত্তি নিয়ে যদি বিতর্ক হয়, সেই সম্পত্তি জেলা স্তরে যিনি দেখভাল করার দায়িত্ব তিনি হচ্ছেন ডিএম। আর যেটা সেন্ট্রালি থাকবে স্টেট লেভেল বা কেন্দ্রীয়, সেখানে একজন অফিসার থাকবেন, তিনি হচ্ছেন ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কে। আজকে দেখুন আমাদের এই স্টেটে যিনি আছেন বা কেন্দ্রে যারা আছেন, কালকে যখন আমাদের দেখা যাবে এই বিল বাস্তবায়ন হবে না, তখন দেখা যাবে কাটরা মসজিদে ডিএম এর কাছে রিপোর্ট চাইবে গভর্নমেন্ট, বলবে ওখানে মুসলমানদের অধিকার নেই, দলিল কিছু নাই, জমি বিতর্কিত সম্পত্তি, বিতর্কিত সম্পত্তি হিসেবে যেই বলবে সঙ্গে সঙ্গে গভর্নমেন্টের আর একটা আইন আছে, সেই আইন অনুযায়ী যে সম্পত্তির ওয়ারিশ নেই সেটা গভর্নমেন্টের সম্পত্তি হয়ে যায়। কালকে আমাদের সম্পত্তিগুলো গভর্নমেন্ট নিয়ে অধিগ্রহণ করে অন্য কাজে তারা ব্যবহার করবে। তারা কি বলছে? মুসলমানদের উন্নতি ঘটাতে চাই, তার জন্য আর একটা রিপোর্টে বলা হচ্ছে বর্তমান যে আমাদের যে অ্যামেন্ডমেন্ট বিল নিচ্ছে, যে কমিটি করতে চাইছে, বলছে 52% থাকবে অমুসলিম হিন্দু সম্প্রদায়ের লোক, 48% মুসলমান। যদি ওয়াকফ আইন এটা হয়ে যায়, তাহলে আমাদের যে সংখ্যাধিক্য, আমাদের যে ইউনিটি, সেটা আমাদের যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। কারণ আমরা 48, তারা হবে 52। মূল জায়গাটাকে কাঠি মেরে মূল জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে। এটা যদি প্র্যাকটিক্যালি হয়, তাহলে আমরা সংখ্যালঘু হয়ে যাব। আমাদের সংখ্যালঘু করে দিলে তারা যা খুশি করতে পারবে। 3 জন মহিলা রাখতে বলা হয়েছিল, আগেকার আইনে 2 জন মহিলা অলরেডি আছে। তাহলে তোমরা যদি আমাদের ওয়াকফ আসতে চাও, বর্তমানে সবচেয়ে একটি বড় আন্দোলন যে গয়াতে বৌদ্ধ ভাইদের যে ধর্ম ট্রাস্ট আছে, সেখানে হিন্দু কমিউনিটির লোককে ঢোকানো হয়েছে। যদি তোমরা বলো আমাদের এই ট্রাস্টে হিন্দু বন্য সম্প্রদায়ের লোকেরা ঢুকুক, তাহলে তুমি আমাকে বলো ভারতবর্ষের সবচেয়ে ধনী মন্দির কোনটা? ধনী মন্দির হচ্ছে তিরুপতির হনুমান মন্দির। সেখানকার ট্রাস্টি বোর্ডে 4 জন মুসলমানকে ঢুকিয়েছ, তাহলে 4 জন মুসলমান ঢুকাতে হবে তো? কি বলেন, ঢুকাতে হবে তো? 4 জন মুসলমান ঢুকাতে হবে তো? ভারত সেবাশ্রম সঙ্গে একজন মুসলমান আছে কি, সেখানে ঢুকাতে হবে তো? রামকৃষ্ণ মিশন একজন মুসলমান আছে কি, সেখানে ঢুকাতে হবে তো? ভারতবর্ষের বড় বড় যে ট্রাস্টগুলো রয়েছে, সেখানে মুসলমান ঢুকিয়েছো, ঢুকাওনি তো? দেবত্ব সম্পত্তি রয়েছে তোমাদের লক্ষ লক্ষ একর, সেই দেবত্ব সম্পত্তি নিয়ে অশোক মুখার্জি এখানে সে বক্তব্য রাখলেন। রাজ্যব্যাপী আমরা আন্দোলন যখন করেছিলাম, ইমাম ভাইদের ভাতার সাথে সাথে পুরোহিত ভাতা ভাইদের ভাতা দিতে হবে। ইমাম ভাইদের ওয়াকফ বোর্ডের সম্পত্তির টাকা যখন দেওয়া হয়, তেমনি দেবত্ব সম্পত্তি থেকে পুরোহিত ভাইদের আন্দোলনে ওদেরও ভাতা দিতে হবে। তাদের নিয়ে আমরা আন্দোলন করছি। তাহলে তোমাদের যে ট্রাস্টগুলো রয়েছে, সেখানে আমাদের নাম নেই কেন? তাহলে যদি হিন্দু ঢুকাও, তাহলে মুসলিমকে সেখানে ঢুকাও, খ্রিস্টানদের জায়গায় যদি ঢুকাও, খ্রিস্টানকে আমাদের জায়গায় ঢুকাও, তবে তো সমৃদ্ধি বজায় হবে। তুমি আমার গলায় পা দিবা, কিন্তু আমার সমৃদ্ধির জন্য তোমাকে ডেকেছি? আমার কি বুদ্ধির অভাব তোমাকে আমি ডেকেছি? আমার সম্পত্তি দখল করে নিয়েছে অনেকে জানি, আমার সম্পত্তির অপব্যবহার হচ্ছে আমি জানি, আমার সম্পত্তির ছিনিমিনি খেলে কিছু লোক আমি জানি। আমাদের সম্পত্তি বর্তমান সময়ে কিছু লোক যারা দালাল কিছু আছে, তারা দখল করছে। এই গভর্নমেন্টের আগে যারা কিছু দালাল তারা দখল করেছে। যুগে যুগে মাইনরিটিদের ভাই কেউ হয়নি, মাইনরিটিদের ভাই কেউ হয়নি। কিন্তু এতদিন পর্যন্ত স্টেট লেভেল এবং কেন্দ্রীয় লেভেলে যে গভর্নমেন্টগুলো এসেছিল, তারা আমাদেরকে বেঁচে থাকার অধিকারটা দিয়েছিল। তারা আমাদের সম্পদগুলোকে কেড়ে নেয়নি, তাদের আমাদের মসজিদ মাদ্রাসায় বুলডোজার চালায়নি, তাদের আমাদের সম্পদগুলোকে কেড়ে তাদের করায়ত্ত করার চেষ্টা করেনি। বর্তমানে গেরুয়া সরকার, বর্তমানে দালালি সরকার, বর্তমানে আরএসএস দের মতো সাম্প্রদায়িক সরকার, যারা আমাদের সম্পত্তি কেড়ে আমাদের নিঃসম্পত্তি করতে চায়, বাবা দাদার সম্পত্তি। আপনারা সম্পত্তি কাটতে দেবেন? জোরে বলেন, দেবেন? দেব না। আমাকে একজন প্রশ্ন করেছিল, আমি বলেছিলাম আমি দেশপ্রেমী লোক, আমার আগামীরা দেশের জন্য রক্ত দিয়েছে, আমি তাদের বংশধর। অতএব গুলির সামনে দাঁড়াতে হলে গুলির সামনে দাঁড়াবো, তাতে কোনো দ্বিধাবোধ করি না। কিন্তু সম্পত্তি তোমরা অত সহজে নিয়ে চলে যাবে, সেটা হবে না। কিন্তু তার মানে এটা নয় অশান্তি আমরা ছড়িয়ে দেব, তার মানে এটা নয় পুলিশের সাথে খারাপ ব্যবহার করব, তার মানে এটা নয় মিডিয়ার বন্ধুদের সাথে খারাপ ব্যবহার। না, সবাইকে সঙ্গে আন্দোলনের পারদ ধীরে ধীরে তিলে 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 উঠবে। এটা 1-8 বছর লংজিভিটি হবে। আজকে ক্লান্ত হয়ে গেলে চলবে না। আজ এখানে মিটিং আছে, কদিন পর আমতলায় হবে, 14 তারিখে বহরমপুরে হবে, 26 তারিখে মুসলিম পার্সোনাল ল বোর্ড শহীদ মিনার ভরাও আন্দোলন ডেকেছে, সবাইকে যেতে হবে। আমরা কদিন পরে যেটা 12 তারিখে এসপি সাহেব ডিএম সাহেব নিষেধ করলেন, ওই 26-এর আগে বহরমপুর আমরা আবার করব। তারপরে দিল্লিতে দরকার হলে যেতে হবে। ভাই, এটা হচ্ছে বাবার সম্পত্তি, লড়তে হবে। কারণ এই গেরুয়া সরকার জাতির
জাতির বুকে এমন ছুরি মেরেছে গেরুয়া সরকার, যে ছুরিতে 1000 বছর আমার জাতি পঙ্গু হয়ে যাবে। এটা ভুলে গেলে চলবে না। এটা আবেগের বিষয় নয়, এটা মাথা গরম করার বিষয় নয়, এটা যে বুদ্ধি এবং চেতনার বিষয়। ভালো করে বুঝেন আপনি, ভালো করে বুঝেন আপনি। সারা পৃথিবীতে অকপ্য পার্টি যেখানে আছে, তার মধ্যে সবচাইতে বেশি অকপ্য পার্টি 2-1টি দেশ, তার মধ্যে ইন্ডিয়া একটা, তার মধ্যে ইন্ডিয়া একটা। আমার পূর্বপুরুষ আমাদের জন্য বহু কিছু করে গেছে। অযোগ্য সন্তান হিসেবে তার সংরক্ষণ যদি করতে না পারি, তার দোষ আমাদের, তার ত্রুটি আমাদের। বিজেপি সরকার আজীবন থাকবে না, বিজেপি সরকার আজীবন থাকবে না, কারণ বিজেপি ক্ষমতায় থাকা ভারত সরকার যে একটা কিসের জন্য মতো ওয়াকাফ বলতে ওয়াকাফ সম্পত্তিকে, আমাদের সম্পত্তিকে তাদের আওতায় আনতে চাইছে, সেটা আমরা মেনে নেব না, নিচ্ছি না। এবং এই বিরুদ্ধে আমরা আন্দোলন যতদিন প্রত্যাহার না করবে ততদিন আমাদের আন্দোলন চলবে। কত জনের আয়োজন এটা? তাও 10,000 20,000 হবে কোথা থেকে কোথা পর্যন্ত, মানে কোন এলাকা থেকে কোন এলাকা? ঠিক আছে। কিসের জন্য আন্দোলন? আমাদের ওয়াকফ সম্পত্তি যে বিল পাস করেছে ওটা আমরা মানছি না। সরকার যতক্ষণ আমাদের এই বিল বাতিল না করছে ততক্ষণ আমরা মানব না। আমাদের এক বিন্দু শরীরে রক্ত থাকতে আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ আমাদের এই ওয়াকফ সম্পত্তি বিল বাতিল না করছে। এই যে ওয়াকফ বিলের জন্য আন্দোলন বেরিয়েছেন আপনারা, এটা কি সরকারের কাছে ভালো একটা দিয়ে মানে বার্তা পৌঁছানোর জন্য? অবশ্যই আমরা চাই এই বিল কোনোদিন মানব না, রিজেক্ট করব। এই বিল আমরা মানি না, কোনো সময় আমরা মিল চাই না, মুসলিমদেরকে পিছিয়ে রাখছে। এই বিল আমরা কোনো সময় চাই না, বিল সংশোধন হোক এটা চাই না। রিজেক্ট বিল, রিজেক্ট, আমরা রিজেক্ট করি এসব বিল। এই ওয়াকফ বিলের মধ্যে কি কি মানে তার আওতায় কি কি পড়ে মুসলমানদের? এই ওয়াকফ বিলের মধ্যে পড়ছে সমস্ত মুসলিমদেরকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের যে এই ওয়াকফ সম্পত্তি আছে, সেই সম্পত্তিগুলোকে ওরা নিজেরাই দিতে যাচ্ছে, নিজের দায়িত্বে নিজেই সমস্ত কিছু করার চেষ্টা করছে, আমাদেরকে বাদ দিয়ে। তাহলে তো হয় না। এটা মুসলিমদের সম্পত্তি, এটা মুসলিমরা ইউজ করবে, সমস্ত কিছু করবে। কেন ওরা হিন্দুরা বা অন্য অমুসলিমরা ইউজ করবে? এটা আমাদের দাবি। আমরা চাই না যে অমুসলিমরা এই আইনের মধ্যে আসুক, মুসলিমরা এই বিলের সদস্য পদ পাক, সদস্য আসুক। আমরা চাই মুসলিমরা সমস্ত লাগবে। আমরা চাই না কোনো সময় এই বিলটা পাস হোক। আমরা রিজেক্ট করতে চাই, রিজেক্ট। এই বিলটা পাস হয়েছে এবং আজ পর্যন্ত মানে আমাদের এই এলাকায়, আপনাদের এলাকায় কটা মিছিল বেরিয়েছে? আমাদের এখান থেকে 3-4টি মিছিল বেরিয়েছে। আপনার নাম? আপনার নাম? মোহাম্মদ শামীম মণ্ডল। আপনার এখানে বাড়ি? এই যে আন্দোলন, মানে আন্দোলনটা কিসের জন্য এবং কেন? এবং ওয়াকফ বিলটা কি? ওয়াকফ বিলের অর্থ হচ্ছে করেছে মোদী সরকার মুসলিমদের উপর যে একটা কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে। সেই কমিটি যাতে মুসলমানদের মধ্যে হিন্দুরা থাকে, তাদের 5 জন মেম্বার থাকবে, মুসলমানদের 6 জন। এই যে একটা মুসলিম সম্পত্তির উপর যে আমাদের জোর প্রয়োগ, এই আইন আমাদেরকে মানা যাবে না, কারণ হিন্দু সম্প্রদায়ের লোক আমাদের সঙ্গে কখনোই চলবে না। এই বিলটা কোন পার্টির তরফ থেকে পাস হয়েছে? এই বিলটা বিজেপি পার্টির তরফ থেকে পাস হয়েছে। 248টা ভোটার ওখানে পার্লামেন্টে ওরা বিল পাস করেছিল। এবং তার বিরোধী কটা ভোট পেয়েছে? বিরোধী ভোট পেয়েছে 195। 195। আর ওরা 228। আর ওরা পেয়েছে 288। আর রাজ্যসভায় যেটা পাস হয়েছে, রাজ্যসভায় ওরা পেয়েছে 128টি। আর বিলের বিপক্ষে পড়েছে 95টি। এই যে ওয়াকফ বিল পাস হয়েছে, তার মানে পাশাপাশি আরেকটা আইন পাস হয়েছে চাকরি বাতিল, তার সঙ্গে এটা কি সম্পর্ক? চাকরি বাতিল এটা
জোর করে। এটা কি সরকার মানে চুপ করে রাখতে চায় যে চাকরি বাতিলটা ওটালি ঝামেলা করুক, আর এটা কি সরকারের চেষ্টা হচ্ছে একটা ষড়যন্ত্র যে এখানে কিভাবে এই পশ্চিমবাংলায় ঝামেলা লাগিয়ে দেওয়া যাবে, হিন্দু মুসলিমদের মধ্যে একটা ঝামেলা বাঁধে দিয়ে যে একটা বিভেদ সৃষ্টি করার একটা ষড়যন্ত্র করে। আর জন্যে আজকে এই যে চাকরি বাতিল করেছে 26,000 চাকরি প্রার্থীদের, তারা আজকে কোথায় যাবে? অনাহারে রাস্তায় রাস্তায় ঘুরছে। আর তারা কি করবে? এই যে একটা 8 বছর পর চাকরি করার পরে এদের উপরে জোর করে যে সুপ্রিম কোর্ট দায়বদ্ধ চাপিয়ে দিল যে চাকরি বাতিল, এটা মানা খুব বড় দায়, খুব কষ্টের ব্যাপার। আপনার নাম? মজনু মন্ডল, বাড়ি এখানেই? বাড়িতে ক হাজার লোকের সমাবেশ? প্রায় 1 লাখ লোকের